নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আজকে বিনয় কৃষ্ণ বসুর জন্মদিন। কৃষ্ণটা বাদ দিয়ে দিন, আচ্ছা বসুটাও বাদ দিয়ে দিন। আজকে সেই বিনয়ের জন্মদিন। রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন যিনি বাদল এবং দীনেশের সঙ্গে। বিনয় বাদল দীনেশ অমর হয়ে আছেন। আমরা এখন বাসে মিনি বাসে উঠে বলি বিবাদীবাগ যাব। বিবাদীবাগটা আমার শুনতে খুব খারাপ লাগে। এটাই হয়তো নিয়ম এখন, যে ওইরকম করে ছোট করে নিয়ে আমরা সব কিছুকেই ছোট করে নিচ্ছি, তো সংক্ষিপ্ত করে নিচ্ছি, তার ফলে খানিকটা বিকলাঙ্গ করে নিচ্ছি। বিনয় বাদল দিনে সেই বিনয় মেডিকেল কলেজে পড়তেন, ঢাকা বিক্রমপুরে জন্ম তার, এবং ইংরেজের সঙ্গে সরাসরি যুদ্ধে নিহত হয়েছিলেন। আজ তার জন্মদিন, 11ই সেপ্টেম্বর 1908 সালে তার জন্ম হয়েছিল। তাকে প্রণাম জানাই শরণাগত পরিবারের পক্ষ থেকে। এইবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 25শে ভাদ্র 1432, ইংরেজির 11ই সেপ্টেম্বর 2025, বৃহস্পতিবার। আজ চতুর্থী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:25, সূর্যাস্তের সময় বিকেল 5:44। নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। সন্ধেবেলা 6:10 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা ওই পুরোহিত সম্পর্কে কথা বলছিলাম। পুরোহিত আমরা খুব গুরুত্ব দিই না, কিন্তু পুরোহিতের গুরুত্ব যে প্রাচীনকালে কি পরিমাণ ছিল সেইটা আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে বলে আমার নিজের ধারণা। আপনাদের সামনে হয়তো উন্মোচিত হচ্ছে যে পুরোহিত হচ্ছেন রাজার প্রথম রত্ন। রাজকার্য পরিচালনার ক্ষেত্রে অন্য সকলের পরামর্শ নাও, মন্ত্রীর পরামর্শ নাও, সব নানা রকম নাও, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে পুরোহিতের কাছ থেকে, যোগ্য ব্রাহ্মণকে পুরোহিত করতে হবে এবং সেই যোগ্য ব্রাহ্মণ পুরোহিতের কাছ থেকে তোমাকে পরামর্শ নিতেই হবে। তো সেই পুরোহিতের কথা শোনাচ্ছি আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য, এই প্রবন্ধটি সবে শুরু করেছিলাম আমরা, তার আরেকটু অংশ পড়ে শোনাবো। তারপরে ভগবদ্গীতা থেকে পাঠ। ভগবদ্গীতা থেকে পাঠের পর স্বামী গোকুলানন্দ, তার রচনা থেকে পড়ে শোনাবো কেমন করে আনন্দে থাকতে হয়, কেমন করে মানসিক চাপ দূর করতে হয়, তাই নিয়ে খুব মূল্যবান সব পরামর্শ দিচ্ছেন তিনি। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর পুরাণ চিরন্তন, পুরোহিতের কথা। এই নিয়ে কথা বলতে চলে এলাম পুরাণ চিরন্তনে দ্বিতীয় পর্ব, এই শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। তাহলে পুরোহিতের কাজটা কি রাজার সঙ্গে মিলে, বা রাজার কাজটা কি পুরোহিতের সঙ্গে মিলে, সেটাই ঠিক কথা বলা উচিত বলে মনে হয়। যে রাজ্যকে পরিচালনা করা, রাষ্ট্রকে পরিচালনা করা, এবং রাষ্ট্রকে পরিচালনা করা বলতে কি বোঝাচ্ছে না, যারা ভালো লোক, শিষ্ট, যারা ধার্মিক, ধর্মপরায়ণ, অর্থাৎ ধর্ম বলতে আমি কেবলমাত্র কোনো একটি বিশেষ ধর্ম ইত্যাদি ইত্যাদি এইটা বলছি না, সাধারণভাবে যারা মানুষ হিসেবে মানব ধর্ম যা কিছু সেইটাকে সুচারুভাবে পালন করতে চান, তাদের রক্ষা করা, এবং যারা দুর্বৃত্ত, যারা অধার্মিক, তাদের নিরাকরণ করা, তাদের আটকানো, তাদের বিনাশ করা। এইটা
এর জন্য পুরোহিতকে নির্বাচন করা খুব দরকার। তার মানে পুরোহিত কিন্তু আসলে প্রধানমন্ত্রীও বটে। তিনি কিন্তু কেবলমাত্র যাগযজ্ঞ পুজো আচ্ছা এই সমস্তগুলোই করেন না, তিনি কিন্তু রাজাকে নানান রকম পরামর্শ দেন তার বিদ্যাবত্তার জায়গা থেকে, তার প্রজ্ঞার জায়গা থেকে তিনি নানান রকম পরামর্শ দেন। তো মহাভারত ঐল পুরুরবা এবং মাতরিষ্যা বায়ুর যে পুরনো সংবাদ সেটা উল্লেখ করে প্রথমে ব্রাহ্মণের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে, তারপর রাজার তত্ত্বাবধায়ক হিসেবে বিজ্ঞান জ্ঞানী বহু অভিজ্ঞ রাজপুরোহিতের আশ্রয় গ্রহণ করবার কথা বলেছে। এইটা কিন্তু এখনো পর্যন্ত চালু আছে। ভেবে দেখবেন যে আমাদের এখানে রাষ্ট্রপতি করা হতো, ধরুন এই সেদিন গেল আমাদের তার জন্মদিন, শিক্ষক দিবস 5 তারিখে 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, একজন পণ্ডিত মানুষ, দার্শনিক মানুষ, তাকে আমি পুরোভাগে রাখবো। এইটাই তো নিয়ম ছিল। এখন সে নিয়ম আর ওই রকম ভাবে পালিত হয় কিনা আমি জানি না, কিন্তু একটা সময় এই রকমের একটা ভাবনার জায়গা ছিল যে যিনি সত্যিকারের পণ্ডিত মানুষ তিনি পুরোভাগে থাকবেন, তিনি তার মধ্যে দিয়ে সমস্ত সিদ্ধান্তগুলো বেরোবে। তো বলা হচ্ছে যে রাষ্ট্রের যোগক্ষেম মানে রাষ্ট্রের যা নেই তা সংগ্রহ করা এবং যা আছে তা সুরক্ষিত করাটা যেমন রাজার দায়িত্ব, তেমনি রাজার যোগক্ষেম নির্ভর করে পুরোহিতের ওপর। পুরোহিত রাজাকে সম্পন্ন করে রাখবেন। শুনছেন পুরোহিতের কথা পুরাণ চিরন্তনে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি। পুরোহিত নিয়ে তো এই সমস্ত কথাবার্তা বললাম, কিন্তু পৌরোহিত্য যাকে বলছিস তার একটা বিবর্তনের দিকও রয়েছে। বিদ্যা এবং বেদবিদ্যা এইগুলো তখন একজন মানুষকে তো পরিশীলিত করে তুলতো। পরিশীলন মানে কি? তাকে মেজে ঘষে পরিষ্কার করে দিত। এই যে পৃথিবীতে আমরা বাস করি তার নানান মালিন্য, নানান সেটা কুসংস্কার হতে পারে, আচার হতে পারে, অভ্যাস হতে পারে, এর নানান রকম কিছু, সেইগুলো আমাদের আক্রমণ করে, আমাদের দখল করে নিতে চায়। এইগুলোকে মাজতে হয়, যেমন করে বাসন মাজে তেমনি করে এগুলোকে মাজতে হয়, এবং সেই মাজার জন্য দরকার শিক্ষা, বিদ্যা। বিদ্যা মানে এখনকার স্কুল কলেজের বিদ্যা নয়, সিলেবাস অনুযায়ী এই পড়লাম, এই বিষয় পড়লাম, এই বিদ্যা না, এই বিদ্যার কথা বলছি না, এটা ঠিক বিদ্যা বলে আমার মনে হয় না। কিন্তু আমাকে যেটা আমার অন্তরকে মার্জনা করবে, আমার ভেতরে কতকগুলো বোধের জায়গা তৈরি করবে, এইটাকে বলা হচ্ছে বিদ্যা, বেদবিদ্যা। এইটা মানুষকে পরিশীলিত করে তোলে এবং তার সঙ্গে সঙ্গে অপূর্ব বেদ ও মন্ত্রোচ্চারণ, যাগযজ্ঞের প্রক্রিয়া এইগুলো থাকে। এগুলো এতটাই বিশ্বাসের জায়গায় পৌঁছে গিয়েছিল যে সাধারণ মানুষ থেকে রাষ্ট্রের প্রশাসক, রাজা, এরাও পুরোহিতদের যে সমস্ত অলৌকিক কাজকর্মগুলো সেইগুলোকে খুব মর্যাদা দিতেন, এবং পুরোহিতরাও এই অলৌকিক কাজকর্মগুলোকে দেখাতেন, ব্যবহার করতেন। অর্থাৎ অলৌকিক কাজকর্ম দেখানোর মানে কি? এই যে সিদ্ধাইয়ের কথা বলা হয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতে সিদ্ধাইয়ের কথা প্রচুর আছে। তো এগুলোর মানে কি? এগুলো হচ্ছে আমি তোমার থেকে আলাদা, আমি তোমার থেকে উঁচু স্তরে, আমার ভিতরে এমন কিছু শক্তি আছে যে শক্তির নাগাল তুমি পাবে না, কাজেই তুমি আমার কথা শোনো, আমার বর্ষতা স্বীকার করো। এই যে অলৌকিক ক্ষমতা, এই অলৌকিক ক্ষমতা ধরুন বিশ্বামিত্রের এরকম অলৌকিক ক্ষমতা, এবং তার মন্ত্র শক্তি যেন প্রাচীন ভরত গোষ্ঠী, সেই ভরত গোষ্ঠীর রাজা তাদের যুদ্ধে জিতিয়েছে, একের পর এক শত্রুকে হারিয়ে দিয়েছে। এবং ব্রাহ্মণ গ্রন্থগুলো রাজাদের নানান রকম যাগযজ্ঞ, রাজাদের ভালো কিসে হয় সেইটা মাথায় রেখেই পুরোহিতের গুণ ঠিক করেছে, এবং সেটা দীর্ঘদিন পর্যন্ত চলে এসেছে। তা আসুক, আমাদের তো শেষ করতে হবে, কাজে আজকের মতো পুরাণ চিরন্তন শেষ করি। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য স্বামী বিবেকানন্দের এই রচনাটি থেকে পাঠ করে শোনাচ্ছি। কাল যতটা শুনিয়েছিলাম তারপর থেকে। আর্যগণের চিন্তাধারা আলোচনা করিলে আমরা সঙ্গে সঙ্গে ইহার একটি বিশেষ ব্যতিক্রম লক্ষ্য করি। এখানেও একটি দ্বিতীয় দেহের ধারণা রহিয়াছে, কিন্তু ওইটি এক প্রকার অধ্যাত্ম দেহ। অপর একটি বড় প্রভেদ এই যে এই অধ্যাত্ম দেহ বা আত্মা বা যাহাই আমরা বলি না কেন, এইটির জীবনকাল পরিত্যক্ত দেহের সহিত বিজড়িত নয়, বরং আত্মা পূর্বদেহের বন্ধন হইতে মুক্তি লাভ করিয়াছে বলিয়াই মৃতদেহ দাহ করিবার অপূর্ব পদ্ধতিটি আর্যদের মধ্যে প্রচলিত। মৃতের পরিত্যক্ত দেহ হইতে তাহারা অব্যাহতি পাইতে চায়, আর মিশরীয়গণ এই দেহকে সুগন্ধ আরোগ দ্বারা সুবাসিত করিয়া, কবরে প্রথিত করিয়া, পিরামিড প্রভৃতি নির্মাণ করিয়া উহাকে সংরক্ষিত করিতে চায়। মৃতের দেহকে বিনষ্ট করিয়া দেওয়ার এই সর্বাপেক্ষা প্রাচীন প্রথা ছাড়াও কতকটা উন্নত জাতিগুলির মধ্যে মৃতদেহ বিনষ্ট করিবার যে রীতি দেখা যায়, তাহার দ্বারা বেশ প্রমাণিত হয় যে উহাদের মধ্যে আত্মার ধারণাটি বর্তমান। যেখানে দেহ বিযুক্ত আত্মার ধারণাটি দেহের ধারণার সহিত যুক্ত, সেখানেই আমরা মৃতদেহ সংরক্ষিত করিবার এবং যে কোনোভাবে ইহাকে প্রথিত করিবার আগ্রহ লক্ষ্য করি। অপরপক্ষে যাহাদের মধ্যে এই ধারণা পরিস্ফুট হইয়াছে যে আত্মা দেহ হইতে সম্পূর্ণ পৃথক এবং মৃতদেহ ধ্বংসপ্রাপ্ত হইলেও আত্মা আহত বা ধ্বংসপ্রাপ্ত হয় না, তাহাদের মধ্যেই মৃতদেহ দাহ করিবার রীতি অবলম্বিত হইয়াছে। তাই আমরা প্রাচীন আর্য জাতির মধ্যে এই মৃতদেহ দাহ করিবার প্রথা দেখিতে পাই, যদিও পারসিকরা এই প্রথা পরিবর্তন করিয়া একটি উচ্চ স্থানে অনাবৃতভাবে মৃতদেহ রাখিবার প্রথা অনুসরণ করে। কিন্তু এই উচ্চস্থান বা দখম নামের অর্থ দাহ করিবার স্থান। ইহার দ্বারা প্রতীত হয় যে প্রাচীনকালে তাহারাও মৃতদেহ পোড়াইত। আর্য জাতির অপর একটি বিশেষত্ব এই যে তাহাদের এই দ্বিতীয় দেহগুলির ধারণার সঙ্গে কোনো ভীতির ভাব জড়িত ছিল না। দ্বিতীয় দেহগুলি খাদ্য বা সাহায্যের জন্য এই পৃথিবীতে নামিয়ে আসে না, বা ওই সাহায্য হইতে বঞ্চিত হইলে হিংস্র হয় না, অথবা জীবিত ব্যক্তিগণের জীবন বিপন্ন করিতে প্রয়াসী হয় না। উহারা বরং আনন্দিত, দেহ বন্ধন হইতে মুক্তি লাভ করিয়া আহ্লাদিত। চিতাগ্নি স্থূল দেহ হইতে বিশ্লিষ্ট হইয়া যাওয়ার প্রতীক। চিতাগ্নির নিকট প্রার্থনা করা হয়, অগ্নি যেন দেহ মুক্ত আত্মাকে পিতৃপুরুষের নিকট, যেখানে দুঃখ নাই, যেখানে চির আনন্দ বিরাজিত, সেইখানে ধীরে ধীরে বহন করিয়া লইয়া যান। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ শুনলেন আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে গানের পর ভগবদ গীতা। রঙ্গনাথানন্দজির অনুবাদে এবং ব্যাখ্যায় ভগবদ গীতা যতটা পড়েছিলাম তারপর থেকে একটু পড়ি। অতএব যুদ্ধ করো, তস্মাৎ যুধ্যস্ব। কেন? এই সত্যের কারণে শরীরগুলি অন্তবান্তঃ, তাদের অন্ত আছে। অন্ত মানে মৃত্যু। শরীর মরে, তুমি কখনোই তাদের চিরকাল ধরে রাখতে পারবে না। শরীরগুলি কার? ওই শরীরের, যে শরীর ধারণ করেছে তার। এই শরীরই হলো নিত্য, চিরস্থায়ী, আর তারই হলো এই মরণশীল শরীরগুলি। এই সত্যকে জেনে রাখো। ওই আত্মা যা এইসব শরীরের মধ্যে রয়েছে তা অনাশী, তার বিনাশ নেই, অপ্রমেয়, প্রত্যক্ষ মাপযোগ বা প্রমাণের অতীত। তাকে বাক্য ও মনের বিষয় করা যায় না, তার নাম অপ্রমেয়। জগতের সব জিনিসকে বাক্য মনের গণ্ডির মধ্যে আনা যায়, কিন্তু আত্মাকে নয়, কারণ আত্মা বিষয় নয়, চিরকালই বিষয়ী, শুদ্ধ চৈতন্য স্বভাব। কঠোর উপনিষদে যেমন বলা হয়েছে, এই আত্মা যুক্তিতর্কের দ্বারা বোধগম্য হয় না। যে মনে করে আত্মাই হননকর্তা এবং যে মনে করে আত্মা নিহত হন, তারা দুজনেই জানে না যে আত্মা কাউকে নিহত করেন না বা নিজে নিহত হন না। এই 19 সংখ্যক শ্লোকটি মার্কিন চিন্তক
র্যালফ ওয়াল্ডো এমারসনের দৃষ্টি আকর্ষণ করে। এমারসন এই শ্লোকটিকে তার একটি রচনার মধ্যে পদ্যে ছন্দবদ্ধ করেছেন, যা আমি ভূমিকায় উল্লেখ করেছি। এটি একটি চমৎকার গ্রন্থ, যা ঊনবিংশ শতাব্দীর আমেরিকার অতীন্দ্রিয়বাদী দর্শন বিষয়ক আন্দোলনকে প্রভাবিত করেছিল। তাই আত্মা কাউকে বিনাশ করেন না অথবা কারোর দ্বারা বিনষ্ট হন না, এই হলো আত্মার প্রকৃত স্বভাব। পরবর্তী শ্লোকে এই ভাবটিকে আরো সম্প্রসারিত করা হয়েছে। এই আত্মা কখনো জাত বা মৃত হন না। এটি এমন বস্তু নয় যা একবার জন্ম নিয়ে পরে বিদ্যমান রইল না। যখন শরীরের বিনাশ হয়, জন্মহীন সনাতন ও চিরস্থায়ী এই প্রাচীন আত্মাটি বিনষ্ট হন না। এই শ্লোকটি কঠোপনিষদের 1-2-18 সংখ্যক শ্লোকের প্রায় অনুরূপ। আত্মার জন্ম নেই, স্বভাবত এর মৃত্যু নেই কখনো। এটি এমন নয় যে একবার হয়ে পরে বিদ্যমান থাকে না। এটি জন্মহীন, অজ। জো শব্দের অর্থ জন্ম হওয়া। এই শব্দ থেকে ইংরেজি ভাষার জেনেটিক শব্দের উৎপত্তি। তাই অজ হলো জন্মহীন, নিত্য, সনাতন, শাশ্বত, চিরস্থায়ী। পুরনো বস্তুটি অতি প্রাচীন তবু চিরনবীন, এই হলো পুরনো শব্দের অর্থ। আদি শঙ্করাচার্যের মতে পুরা অপি নব এবেতি পুরাণা, প্রাচীন অথচ চিরনবীন। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনি, গানের পর আবার ভগবদ গীতা। ভগবদ গীতা থেকে পাঠ স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা। তিনি কি বলছেন? বর্তমান যুগে প্রায় 5000 বছর অস্তিত্ব নিয়ে বেঁচে থাকার পর ভারতে যৌবন ফুটে উঠেছে। তাই আত্মায় যে গুণ রয়েছে ভারতের তা আছে। ভারত সদা পুরানো, যদিও পুরাতন তবু সদাই তাজা। শরীরের বিনাশ আত্মায় স্পর্শ করে না। আত্মা একেবারে অস্পৃষ্টই থেকে যায়। কেউই আত্মাকে, মানবের প্রকৃত সত্তাকে বিনাশ করতে পারে না। এই সত্য, মানব সত্তার অমৃতত্বের কথা উপনিষদে তথা গীতায় বারবার জোর দিয়ে বলা হয়েছে। শ্বেতাশ্বতর উপনিষদে সকল মানব সত্তাকে অমৃতস্য পুত্রাহ বলে ঘোষণা করা হয়েছে। এই সত্যের সামান্য জ্ঞানেও আমরা প্রভূত শক্তি, প্রভূত নির্ভীকতা ও প্রভূত করুণার অধিকারী হতে পারি। প্রতিটি সত্তায় একই আত্মা বিদ্যমান আছেন। এই সত্যের জ্ঞান আমাদের সবাইকে মৈত্রী বন্ধনে আবদ্ধ করে, মানুষে মানুষে পারস্পরিক সম্পর্কে প্রেম ও সেবার ভাব ফুটিয়ে তোলে। সমস্ত নীতিজ্ঞানের পেছনেই রয়েছে এই তত্ত্ব, এই একত্বের ভাব। মানুষে মানুষে একত্ব ভাব নিয়েই গড়ে ওঠে নীতিবিজ্ঞান। তখনই কেবল নীতিগর্ভ বোধ শক্তি কার্যকরী হয়ে ওঠে। সুতরাং নীতিবোধের পেছনে মৌলিক একত্বের সত্যটি রয়েছে। আমরা মূলত এক। এই পরিবর্তনশীল শরীর ও মনের জটিল সমাহারের পেছনে মানুষের অন্তরে কিছু শাশ্বত, কিছু অনন্ত সত্তা আছে। এই ছিল মানবিক সত্তা সম্বন্ধে উপনিষদের ঋষিগণের মূল শিক্ষা। আমরা তো জানি না, কিন্তু সত্যের কাছে এই জানা বা না জানায় কিছু যায় আসে না। কারণ এই সত্যই আবিষ্কৃত ও পুনরাবিষ্কৃত হয়ে আমাদের সামনে উপস্থিত হয়, আমরা যাতে সেই সত্যকে পুনরায় আবিষ্কার করে পুনর্মুক্তি পেতে পারি। এর জন্য আমাদের স্বর্গের কোনো দেবতার উপর নির্ভর করার দরকার নেই। আমাদের মুক্তির ছক আমাদের অন্তরেই আছে, চিরমুক্ত আত্মা রূপে। তাই হলো আমাদের শাশ্বত প্রকৃতি। বেদান্ত সাহিত্যে এই কথার উপর বারবার জোর দেওয়া হয়েছে। তাই দ্বিতীয় অধ্যায়ের এই অংশে শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সকলকে বলছেন, এই আত্মার কখনো জন্ম নেই, মৃত্যুও নেই। ইনি অমৃত স্বভাব। শরীর চলে গেলেও এই আত্মা বিদ্যমান থাকেন। এই অংশের ভাষ্যে শঙ্করাচার্য বলেছেন, এমনকি ঈশ্বরেরও ক্ষমতা নেই মানবাত্মার বিনাশ সাধনের। অতএব সর্বত্র আমাদের প্রত্যেকের, এমনকি পশু পক্ষী ও কীট পতঙ্গদের অন্তরে যে আত্মা, তাই হলো অন্তরতম প্রত্যগাত্মা।
এইটুকু তফাৎ যে পশুরা এই সত্য উপলব্ধি করতে পারে না, কেবল মানব সত্তারই আছে এই সত্য উপলব্ধি করার জৈব সামর্থ্য। এইটি হলো শ্রেষ্ঠ মানবিক স্বাতন্ত্র্য। ক্রমবিকাশ মানুষের মধ্যে সেই স্তর পর্যন্তই এগিয়েছে যেখানে বহির্জগতের সত্য ও আপন শাশ্বত আত্মা সম্বন্ধীয় সত্য যুগপৎ তার জ্ঞান ও নয়নে উদ্ভাসিত হয়ে থাকে। এই সত্য যখন মানব বা মানবীর কাছে উদ্ঘাটিত হয় তখন সে পূর্ণায়ত হয়ে যায়, কারণ মনুষ্য স্তরে ক্রমবিকাশের অগ্রগতি এই সত্য আবিষ্কারের দিকে। এর পরিণতি হলো তার স্বীয় প্রকৃত সত্তাকে অমর অনন্ত আত্মারূপে আবিষ্কারে। এই আত্মাতেই সমগ্র ক্রমবিকাশের পরিপূর্ণতা। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর স্বামী গোকুলানন্দজি। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র। দীপাশ্রী সেন, শ্যামপুর বজবজ, কলকাতা 137 থেকে চিঠি লিখেছেন। পড়ে শোনাই সেই চিঠি। গাছ সম্পর্কিত চিঠি। শ্রোতা দাদা ভাই, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম ও সমস্ত শরণাগত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে গাছ সম্পর্কিত তথ্যবহুল এই চিঠি লিখলাম। আশা করি সবার ভালো লাগবে। আকাশবাণী মৈত্রী থেকে এক তথ্য সম্পন্ন সংবাদ শুনে শরণাগত বন্ধুদের জানাতে ইচ্ছা করলো। আমরা জানি সরকারি বা বেসরকারি অফিসে যারা কাজ করেন তারাই অবসর গ্রহণের পর পেনশন পান, কিন্তু গাছও যে পেনশন পায় শুনে অবাক হয়ে গেছি। হরিয়ানা সরকার এই প্রকল্পটি চালু করেন। যে গাছের বয়স 75 বছর হবে সেই গাছের মালিকের অ্যাকাউন্টে বছরে 2,500 টাকা পেনশন বাবদ পাঠানো হয়। নিশ্চয় পরিবেশের কথা মাথায় রেখে সরকার এই প্রকল্পটি চালু করেন। অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করে চিঠি শেষ করছি। নমস্কারান্তে, দীপাশ্রী সেন, শ্যামপুর বজবজ, কলকাতা 137। বাহ, সত্যি এটা জানতাম না। মানে হরিয়ানা সরকার এরকম একটা পরিকল্পনা নিয়েছেন এবং কাজ করছেন যে গাছ যদি মানে গাছের অবসর গ্রহণ হচ্ছে 75 বছরে। না, অবসর গ্রহণ তো নয়, মানে গাছ 75 বছরে পড়লে তাকে বৃদ্ধ বলে মনে করা হবে এবং তাকে 2,500 টাকা করে দেওয়া হবে। বছরে 2,500 টাকা। গাছকে তো আর দেওয়া যায় না, গাছের মালিকের অ্যাকাউন্টে চলে যাবে। খুব খুব চমৎকার একটি পরিকল্পনা। খুবই ভালো লাগলো এবং আরো ভালো লাগলো এই ভেবে যে আপনি খুব আগ্রহ করে শরণাগত শ্রোতাদের জন্য এই পরিকল্পনাটার কথা জানিয়েছেন। খুব ভালো, অনেক ধন্যবাদ আপনাকে। এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে দেবী কান্তেশ্বরীর মন্দির ফিরে আসছি গানের পর। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র। দীপাশ্রী সেন, শ্যামপুর বজবজ, কলকাতা 137 থেকে চিঠি লিখেছেন। পড়ে শোনাই সেই চিঠি। গাছ সম্পর্কিত চিঠি। শ্রোতা দাদা ভাই, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম ও সমস্ত শরণাগত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে গাছ সম্পর্কিত তথ্যবহুল এই চিঠি লিখলাম। আশা করি সবার ভালো লাগবে। আকাশবাণী মৈত্রী থেকে এক তথ্য সম্পন্ন সংবাদ শুনে শরণাগত বন্ধুদের জানাতে ইচ্ছা করলো। আমরা জানি সরকারি বা বেসরকারি অফিসে যারা কাজ করেন তারাই অবসর গ্রহণের পর পেনশন পান, কিন্তু গাছও যে পেনশন পায় শুনে অবাক হয়ে গেছি। হরিয়ানা সরকার এই প্রকল্পটি চালু করেন। যে গাছের বয়স 75 বছর হবে সেই গাছের মালিকের অ্যাকাউন্টে বছরে 2,500 টাকা পেনশন বাবদ পাঠানো হয়। নিশ্চয় পরিবেশের কথা মাথায় রেখে সরকার এই প্রকল্পটি চালু করেন। অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করে চিঠি শেষ করছি। নমস্কারান্তে, দীপাশ্রী সেন, শ্যামপুর বজবজ, কলকাতা 137। বাহ, সত্যি এটা জানতাম না। মানে হরিয়ানা সরকার এরকম একটা পরিকল্পনা নিয়েছেন এবং কাজ করছেন যে গাছ যদি মানে গাছের অবসর গ্রহণ হচ্ছে 75 বছরে। না, অবসর গ্রহণ তো নয়,
মানে গাছ ৭৫ বছরের পড়লে তাকে বৃদ্ধ বলে মনে করা হবে এবং তাকে ২৫০০ টাকা করে দেওয়া হবে, বছরে ২৫০০ টাকা। গাছকে তো আর দেওয়া যায় না, গাছের মালিকের অ্যাকাউন্টে চলে যাবে। খুব খুব চমৎকার একটি পরিকল্পনা, খুবই ভালো লাগলো। এবং আরো ভালো লাগলো এই ভেবে যে আপনি খুব আগ্রহ করে শরণাগত শ্রোতাদের জন্য এই পরিকল্পনাটার কথা জানিয়েছেন। খুব ভালো, অনেক ধন্যবাদ আপনাকে। এবার বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে দেবী কান্তেশ্বরীর মন্দির ফিরে আসছি গানের পর। দরজার মুখের নহবতখানা রয়েছে। তার মানে বুঝতে পারছেন যে আজকের দিনে নয়, কিন্তু পুরনো সময় মন্দিরের যখন বেশ বাড়বাড়ন্ত ছিল, সেই পুরনো আমলে নিশ্চয়ই এইখানে নহবত বাজানো হতো। আমি বেশ কল্পনা করতে পারি যে সকাল বেলায় শিল্পীরা এসে এই নহবতখানায় বসে নহবত বাজানো হতো, সানাই বাজানো হতো হয়তো, এবং তার মূর্ছনা দিকে দিগন্তরে চারপাশে ছড়িয়ে পড়তো। যারা এই মন্দিরে আসতেন সকালবেলা পূজার ডালি নিয়ে, তারা সেই সুরমূর্ছনার ভেতর দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতেন। এই যে স্মৃতি অপরূপ, মানে ধূপের গন্ধের মতন সেই সুরের যে গন্ধ, সুরের যে স্বাদ, সেইটাও যেন এই পুরো মন্দিরের জায়গাটাকে আচ্ছন্ন করে রাখত। তো সেইটা এই নহবতখানাটা দেখলে মনে পড়ে যায়, সেই নহবতখানার ভেতরে এটা আজও থেকে গেছে। তো এইবারে আপনাদের বলি এই কান্তেশ্বরী মন্দিরের মাপটা কিরকম। মন্দিরটা খুব ছোট নয়, কিন্তু মানে মাটি থেকে ৪৬ ফুট উঁচু। আমরা এর চেয়ে অনেক বেশি উঁচু উঁচু মন্দির টন্দির দেখেছি, নিশ্চয়ই দেখেছি, এবং সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু এই মন্দিরটা ৪৬ ফুট উঁচু। একজন মানুষ যদি ৬ ফুট হয় তাহলে ৪৬ ফুট মানে কত, অঙ্ক কষে দেখুন। আর চওড়ার দিক থেকে ৩২ ফুট। তার মানে মন্দিরটা সোজা লম্বা ওপরে উঠে গেছে এমনটা নয়, মন্দিরটার বিস্তারটাও মানে চওড়ার দিকটাও বেশ বড়, প্রায় বর্গাকার এইরকম মনে হতে পারে। দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটোই খুব কাছাকাছি। চারপাশটা প্রাচীর দিয়ে ঘেরা, এবং এই যে দুটো পাঁচিল যেখানে জুড়েছে সেইখানে একটা করে পাঁচিল ঘর। মানে দেখে মনে হয় যে ওই যেরকম জেলখানায় হয় না, জেলখানায় প্রাচীরের ওপর একটা করে গম্বুজ থাকে যেখানে প্রহরীরা বসে থাকেন যাতে জেল থেকে কেউ পালাতে না পারে, বা বহু দূর পর্যন্ত কোথায় কি হচ্ছে না হচ্ছে যাতে দেখতে পান, ইত্যাদি ইত্যাদি। তো এখানেও সেই রকম একটা করে ঘর রয়েছে, তার নিচে একটা ঘর রয়েছে, ওটা আসলে মন্দির, ওটা আসলে শিবের মন্দির। এই মন্দিরের মাথায় গম্বুজ আছে, প্রত্যেক কোনায় একটি করে মন্দির, এবং সেই মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। তার মানেটা কি দেখুন, এই যে কান্তেশ্বরী মন্দির, এই কান্তেশ্বরী মন্দিরটার ৪ কোণে ৪টে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত, প্রায় যেন তারা মন্দিরকে রক্ষা করছেন বা প্রহরার কাজ করছেন। তার মানে মন্দিরটা প্রাচীনকালে সুরক্ষিত ছিল, তাতে কোনো সন্দেহ নেই, এবং নিশ্চয়ই তার প্রহরী রাখার বন্দোবস্ত ছিল। আজকে হয়তো তার আর কোনো দরকার হবে না, কিন্তু একটা সময় এই যে কান্তেশ্বরীর মন্দির হয়তো খুবই সম্পদশালী মন্দির ছিল, খুবই গুরুত্বপূর্ণ মন্দির ছিল। অন্তত এই যে সমস্ত নিদর্শনগুলোর কথা বলছি, এই নিদর্শনগুলো থেকে খুব ভালো করে বুঝতে পারা যায়। তো দেখবার জন্যই ভেতরে ঢুকবেন, ওই যে ৪টে কোণে ৪টে শিবলিঙ্গ মন্দিরের মধ্যে রয়েছে, সেই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। খুব ছোট শিবলিঙ্গ, মানে বাইরে ওই যে দেখেছিলাম রাস্তার ধারে একটি শিবলিঙ্গ রাখা রয়েছে, তার মানে পঞ্চশিব রয়েছেন এই কান্তেশ্বরী মন্দিরের চত্বরের মধ্যে। ৫ জন শিব রয়েছেন, তাদের ৪ জনকে চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে, মাঝখানে মন্দিরের পাশে একজনকে রেখে দেওয়া হয়েছে। মন্দিরের পেছন দিকে একটা কুয়ো দেখতে পাবেন, লাল রঙের সিমেন্ট দিয়ে বাঁধানো। সে কুয়োটার দিকে তাকিয়ে দেখবেন যে এখন আর জল টল কিছু নেই, কিন্তু একটা সময় ছিল।
এখন ব্যবহার হয় না, কিন্তু একটা সময় ব্যবহার করা হতো। শুনছেন কামতেশ্বরী মন্দিরের কথা, কোচবিহার জেলার কামতেশ্বরী মন্দির, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো মন্দির নিয়ে, ফিরে আসছি গানের পর। কথা বলছিলাম, খুব সুন্দর করে বাঁধানো আছে কুয়োটা, নতুন কুয়ো বলেই মনে হয়, প্রায় লাল রং দিয়ে খুব সুন্দর করে বাঁধানো রয়েছে, কিন্তু পুরনো কুয়ো। কুয়োটা এখন আর ব্যবহার করা হয় না, তার কারণ খুব স্বাভাবিক, এখন তো কলের জল চলে এসেছে, পাম্পের জল চলে এসেছে, ফলে এখন আর ওই কুয়োর কোনো ভূমিকা নেই। কিন্তু একটা সময় ওই কুয়ো থেকে জল তুলেই মন্দিরের কাজকর্ম চলতো। এইবারে বলি যে মন্দির কতক্ষণ খোলা থাকে? অনেকক্ষণ, অনেকক্ষণ খোলা থাকে। আপনি যে কোনো সময় মন্দিরে চলে আসতে পারবেন। মন্দির খোলে সকাল 7টার সময়, আর একেবারে রাত্রি পর্যন্ত চলে, মানে যতক্ষণ পুজো হয়, যতক্ষণ কোন দর্শনার্থী থাকেন ততক্ষণ পর্যন্ত চলে। দর্শনার্থীরা সকলে চলে গেলে, যখন একেবারে চারপাশটা নির্জন হয়ে যায়, পুজোর যে নিত্য পুজোর যে সমস্ত ব্যবস্থা সেইগুলো শেষ হয়ে যায়, তখন মন্দির বন্ধ করে দেওয়া হয়। এর কোনো নির্দিষ্ট, বন্ধ করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তো মন্দিরের ভেতরটা তো এবার দেখতে হবে, বাইরেটা দেখা হয়ে গেছে। মন্দিরের ভেতরে কি আছে? খুব প্রাচীন মন্দির তো, তার ফলে আর 5টা মন্দিরের মধ্যে, দেবী মন্দিরের মধ্যে যেরকম সব থাকে, তার থেকে এই মন্দিরের ভেতরে যারা আছেন তারা খানিকটা আলাদা। কিরকম আলাদা? 2টি শিবলিঙ্গ আছে, সে তো থাকতেই পারে। একটি ব্রহ্মার মূর্তি আছে, ব্রহ্মার মূর্তি। একটি শালগ্রাম নারায়ণ শিলা আছে, আর একটি অষ্টধাতুর গোপালের মূর্তি আছে। আর তাছাড়া একটি সূর্য মূর্তি আছে। তাহলে ভাবুন, একই সঙ্গে শিবলিঙ্গ আছে, নারায়ণ আছেন, সূর্যদেব আছেন এবং ব্রহ্মা আছেন। ব্রহ্মার মূর্তি কিন্তু বড় একটা দেখা যায় না। আপনারা দেখবেন যে, আমি ক্যালেন্ডারের কথা বলছি না, কিন্তু আমি বলছি সাধারণভাবে ব্রহ্মার মন্দির, তার পৌরাণিক গল্পও আছে তার জন্য, কিন্তু ব্রহ্মার মন্দির খুব দেখা যায় না। এখানে কিন্তু ব্রহ্মাকে স্থাপন করা হয়েছে এই মন্দিরের মধ্যে। সূর্য মূর্তিও খুব যে বাংলার মন্দিরের মধ্যে দেখা যায় এমনটা নয়। সূর্য মূর্তি, সূর্য মন্দির বললেই আমাদের কোণারকের কথা মনে পড়ে, কিন্তু সূর্যের মূর্তি খুব আমাদের চারপাশে খুব পরিচিত নয়। এখানে কিন্তু সেইটাও রয়েছে, সূর্যকেও বন্দনা করা হচ্ছে। তো এই মা দুর্গার নামে যে মন্দির, সেখানে এই সমস্ত মূর্তি দেখা যাচ্ছে। আমি আপনাদের বলেছিলাম যে মন্দিরটা বহু প্রাচীন। কত প্রাচীন তা বোঝা যাবে 2টি মূর্তি দেখে, কিন্তু সেই 2টো মূর্তির কথা আজকে আর নয়, আবার আগামীকাল। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম অতিথি। প্রবাসের দিন মোর পরিপূর্ণ করে দিলে নারী মাধুর্য সুধায়। কত সহজে করিলে আপনারই দূরদেশী পথিকেরে, যেমন সহজে সন্ধ্যাকালে আমার অজানা তারা স্বর্গ হতে স্থির স্নিগ্ধ হাসে আমারে করিল অভ্যর্থনা। নির্জনে বাতায়নে একেলে দাঁড়ায় যবে চাহিলাম দক্ষিণ গগনে, ঊর্ধ্ব হতে এক ও তানে এলো প্রাণে আলোকেরই বাণী। শুনিলু গম্ভীর স্বর, তোমারে যে জানি মোরা জানি। আধারের কোল হতে যেদিন কোলেতে নিল ক্ষিতি, মোদের অতিথি তুমি, চিরদিন আলোর অতিথি। তেমনি তারার মতো মুখে মোর চাহিলে কল্যাণী, কহিলে তেমনি স্বরে, তোমারে যে জানি আমি জানি। জানি না তো ভাষা তব, হে নারী শুনেছি তব গীতি। প্রেমের অতিথি কবি
চিরদিন আমারই অতিথি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আজকে বিনয় কৃষ্ণ বসুর জন্মদিন। কৃষ্ণটা বাদ দিয়ে দিন, আচ্ছা বসুটাও বাদ দিয়ে দিন। আজকে সেই বিনয়ের জন্মদিন। রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন যিনি বাদল এবং দীনেশের সঙ্গে, বিনয় বাদল দীনেশ অমর হয়ে আছেন। আমরা এখন বাসে মিনি বাসে উঠে বলি বিবাদীবাগ যাব। বিবাদীবাগটা আমার শুনতে খুব খারাপ লাগে, এটাই হয়তো নিয়ম এখন যে এরকম করে ছোট করে নিয়ে আমরা সবকিছুকেই ছোট করে নিচ্ছি, তো সংক্ষিপ্ত করে নিচ্ছি, তার ফলে খানিকটা বিকলাঙ্গ করে নিচ্ছি। বিনয় বাদল দীনেশ, সেই বিনয় মেডিকেল কলেজে পড়তেন, ঢাকা বিক্রমপুরে জন্ম তার, এবং ইংরেজের সঙ্গে সরাসরি যুদ্ধে নিহত হয়েছিলেন। আজ তার জন্মদিন, 11ই সেপ্টেম্বর 1908 সালে তার জন্ম হয়েছিল। তাকে প্রণাম জানাই শরণাগত পরিবারের পক্ষ থেকে। এইবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 25শে ভাদ্র 1432, ইংরেজির 11ই সেপ্টেম্বর 2025, বৃহস্পতিবার। আজ চতুর্থী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:25, সূর্যাস্তের সময় বিকেল 5:44। নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। সন্ধেবেলা 6:10 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা